হ্যাঁ, ডেটা সেন্টার একটি, আরও দুটি ইন্ডাস্ট্রি যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন। আমার মনে হয় হাসপাতালগুলো আবারও খুব খুব ভালো করবে। পুরো স্বাস্থ্যসেবা খাতটাই, কারণ ভারত হলো আজকের দিনে সবচেয়ে কম বয়সী জনসংখ্যার দেশ, কিন্তু বিশ্ব অনেক দ্রুত বয়স্ক হচ্ছে। তাই স্বাস্থ্যসেবার যে ধরনের চাহিদা আছে সেটা বিশাল। আর ভারতের বাইরে আমার মনে হয় বেশিরভাগ জায়গায় এটা অনেকটাই ব্যয়বহুল। হ্যালো এবং স্বাগতম মার্কেট পিলার্স আনকাভার্ডে, একটি শিক্ষামূলক সিরিজ যেখানে আমরা আপনাদের সামনে তুলে ধরি সেই সব নেতাদের অন্তর্দৃষ্টি যারা ভারতের আর্থিক ইকোসিস্টেমকে গড়ে তুলছেন। এবং আজ আমাদের সঙ্গে রয়েছেন বিজয় ভরাদিয়া। তিনি ওয়ালফোর্ড পিএমএস এর প্রতিষ্ঠাতা এবং চিফ ইনভেস্টমেন্ট অফিসার, একটি ব্যবসা যা পারিবারিক মালিকানাধীন ও পরিচালিত প্রতিষ্ঠান থেকে পেশাদারভাবে পরিচালিত প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে এবং যার শিকড় পারিবারিক ব্যবসায়। ভারতের ইকুইটি মার্কেটের অগ্রভাগে ভরাদিয়া, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমন্ত্রণের জন্য ধন্যবাদ মানি টিভি। তাহলে শুরুতেই আমি আপনার আর্থিক পরিষেবা শিল্পে যাত্রাপথটা জানতে চাই এবং আপনার কেরিয়ারের কোন কোন মুহূর্তে আপনি কি কখনো ভেবেছিলেন এটাই সেই জায়গা যেখানে আপনি থাকতে চান? সবকিছু কিভাবে শুরু হয়েছিল এবং পিএমএস ফার্মটি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে আমাকে একটু ফিরে যেতে হবে। আমি শুরু করেছিলাম 1997 সালে। এটা ছিল আমার 10ম শ্রেণীর ঠিক পরেই। তো আমাদের মারোয়াড়ি গুজরাটি পরিবারে, জানেনই তো পরিবারগুলো এমন, 3 মাস ছুটি, তাহলে কি করবে? তাই বরং অফিসে যাওয়াই ভালো। তখন থেকেই আমি নিয়মিত 2 মাস অফিসে যেতে শুরু করি। আর তারপর আমি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে একেবারে মুগ্ধ হয়ে যাই। তারপর ব্যবসা নিয়ে পড়া, কোম্পানিগুলো সম্পর্কে জানা, আর আমার ভাইয়ের সঙ্গে কথা বলা। সে যেসব ব্যবসায় বিনিয়োগ করেছে সেগুলো নিয়ে আলোচনা করতাম, আর সেটাই আমাকে কৌতূহলী করে তোলে। তাই আমি সেখানে কয়েকটা কোম্পানির খোঁজ খবর নিই। শুরুর দিকে আমি আমাদের ফ্যামিলি অফিসের অংশ ছিলাম। 10 বছর ধরে আমি ওর কাছ থেকে শিখেছি কিভাবে কোম্পানিগুলোকে দেখতে হয় আর কিভাবে বিশ্লেষণ করতে হয় এইসব। তারপর আমি আমাদের কোম্পানির ইনস্টিটিউশনাল সাইডে চলে যাই, যেখানে আমি কাজ করতাম এবং সব মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংক সবাইকে সার্ভিস দিতাম এবং বাইরের অনেক মানুষের সঙ্গে দেখা করতাম। তাহলে প্রথম 10 বছর ছিল, বুঝতেই পারছো, ঘরের ভেতরে। তারপরের 10 বছর ছিল বাইরের জগতে, নানান মানুষের সঙ্গে দেখা করা, আর কোম্পানি সম্পর্কে আরো জানা ছিল খুবই। জানোই তো, এটা একমাত্র ব্যবসা যেখানে তুমি একসঙ্গে অনেক ব্যবসা সম্পর্কে জানতে পারো। তাই আমার আগ্রহ ক্রমশ বাড়তেই থাকলো। আর তারপর আমার মনে হয় 20 বছর পর আমি ভাবলাম, এটা এমন কিছু যা আমি সারা জীবন করতে চাই। তাই এরপর আমি, বুঝতেই পারছো, টাকা ম্যানেজ করার দিকে চলে গেলাম। আর এইভাবেই সবকিছু শুরু হয়েছিল। তাহলে তোমার শিক্ষা তো বাড়িতেই শুরু হয়েছিল একভাবে বলতে গেলে। নিশ্চয়ই, আমার ভাইদেরই পুরো কৃতিত্ব আমাকে এই লাইনে নিয়ে আসার জন্য। আর শুরুতে আমাকে শেখানো, হাতে ধরে পথ দেখানো, দরকারি সব জ্ঞান দেওয়া, আর মাঠে নামিয়ে বাস্তব অভিজ্ঞতা নেওয়ার সুযোগ করে দেওয়া, সবই ওদের অবদান। আর কেমন করে যেন এটা এখন রক্তে মিশে গেছে। আমি অনুভব করি সব ভাইয়েরা যেন পাশে আছে, আর তাই পরিবারই এই যাত্রার মেরুদণ্ড ও মূল কারণ। দারুণ। ঠিক আছে, তুমি জানো, একজন যিনি টাকা ম্যানেজ করছেন এবং যিনি অ্যাক্টিভলি পোর্টফোলিও ম্যানেজ করছেন, তাকে সব সময় সময়ের থেকে এগিয়ে থাকতে হয়। তাকে সুযোগ খুঁজে বের করতে হয়, আর ঠিক কোথায় সেই আলফা পাওয়া যাবে সেটাই খুঁজে বের করতে হয়। কারণ এটাই সেই ভ্যালু যা তোমাকে তোমার বিনিয়োগকারীদের দিতে হবে। তাই আমি একটু ঝলক পেতে চাই, তুমি কি ধরনের চিন্তা ভাবনা করো, কোন ফ্রেমওয়ার্ক ব্যবহার করো যখন তোমাকে এমন কোনো সুযোগ চিহ্নিত করতে হয় যেটা এখনো বাজারে তেমন ভাবে ধরা পড়েনি? খুব ভালো প্রশ্ন। আমরা সাধারণত টপ ডাউন অ্যাপ্রোচ ব্যবহার করি, যেখানে আমরা একটা টিম হিসেবে কাজ করি। আমাদের ওয়ালফোর্ড পিএমএস এ 14 জনের টিম আছে। আর তুমি জানোই, আমরা নিয়মিত পড়ে থাকি কি নীতি আসছে দেশে এবং দেশের বাইরে, কি ধরনের ম্যাক্রো পরিবর্তন হচ্ছে সেগুলো নিয়ে। এবং আমরা দেশের বাইরের বিষয়েও অনেক পড়ি, যেখানে তুমি জানোই আমরা দেখেছি ছোট ক্যাপ কোম্পানি থেকে বড় ক্যাপ কোম্পানিতে রূপান্তর হচ্ছে। আর আমরা প্রথমে চেষ্টা করি কোন সেক্টরগুলো ভালো করবে সেটা বোঝার।
তাহলে যখন আমাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে এই 2-3টা সেক্টর ভালো করবে, তখন আমরা সেই নির্দিষ্ট সেক্টরের শীর্ষ 3 থেকে 5টি কোম্পানির সঙ্গে দেখা করি। আর তুমি জানোই, ম্যানেজমেন্টের সঙ্গে দেখা করা, তাদের সক্ষমতা বোঝা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এখানে। হ্যাঁ, আমার মনে হয় এটা তোমাকে দেয় একটা অন্তর্দৃষ্টি, তারা কতটা সক্ষম, টিম কেমন, সেটআপটা কেমন, এসব বোঝার সুযোগ। এবং তাদের আগে ভাগে চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একবার বাজার যখন চিহ্নিত করে ফেলে তখন আর খুব বেশি লাভ করার সুযোগ থাকে না। তাই আগে ভাগে চিহ্নিত করাটা অত্যন্ত জরুরি। তাই প্রথমেই জানতে হবে আগামী 3 থেকে 5 বছরে কোন কোন সেক্টর ভালো করবে। তারপর যেতে হবে এবং সেই সব কোম্পানির সঙ্গে দেখা করতে হবে যেগুলোকে মিউচুয়াল ফান্ডগুলো এখনো ঠিকভাবে চিহ্নিত করেনি। আর জানোই তো, বড় খেলোয়াড়রা আছে, তাই তোমাকে প্রায় প্রতি সপ্তাহেই নতুন কোনো কোম্পানির সঙ্গে দেখা করতে হবে। এটাই আমাদের প্রক্রিয়া। আমরা প্রতি বছর প্রায় 50 থেকে 60টি কোম্পানির সঙ্গে দেখা করি এবং আমাদের ডেটাবেস তৈরি করে রাখি। তারপর দেখি কোন কোম্পানি আসলেই ডেলিভার করছে, যা তারা বলেছে সেটাই। আরেকবার যখন আমরা দেখতে পাই যে সম্ভাবনা আছে, তখনই আমরা, আপনি জানেন, এটিকে এগিয়ে নিয়ে যাব, প্রবেশ করব, হ্যাঁ, এবং বিনিয়োগ করব। তুমি জানো আমরা মাইনেটে অনেক বাজার নেতার সাথে কথা বলেছি এবং যেটা একটা কথা সবাই বলে, ম্যানেজমেন্টের সঙ্গে দেখা করলে এমন কিছু ধারণা পাওয়া যায় যা ব্যালেন্স শিট আর P&L দিতে পারে না। আপনিও অবশ্যই এর ব্যতিক্রম নন, কারণ ম্যানেজমেন্টের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ভিশন আর কোম্পানির জন্য তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য অনেক কিছু বলে দেয়। যখন আপনি ছোট এবং মাঝারি ক্যাপের কোম্পানিতে বিনিয়োগ করেন, তখন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যে আপনি সংশ্লিষ্ট প্রমোটারকে জানেন। তার মধ্যে সেই আগুন, সেই উদ্দীপনা, সেই ঝুঁকি নেওয়ার মানসিকতা এবং সেটাকে সামলানোর ক্ষমতা, সবকিছুই খুব খুব গুরুত্বপূর্ণ। তাই যখন কোম্পানি ছোট থাকে, তখন খুব একটা দ্বিতীয় বা তৃতীয় স্তরের স্তর থাকে না যেখানে সে নির্ভর করতে পারে। এটা সেই বেশিরভাগ কাজ নিজেই করে। তারপর যখন সে এগিয়ে যায় ভালো করে, তখন ধীরে ধীরে সেই সব স্তর তৈরি হয়। এটাই আমি আমাদের পিএমদের মধ্যে দেখেছি। এছাড়াও শুরুর দিকে আমরা ছিলাম মাত্র 3 জন, আর যত আমরা বাড়তে থাকলাম, এখন আমরা 14 জনের টিম। তাই শুরুতে সেই উদ্যোক্তাকেই বেশি পরিশ্রম করতে হয়। তুমি জানো, তার ব্যবসার প্রতি তার যে কমিটমেন্ট, তার চিন্তা ভাবনার ধরন, তার ব্যবসার প্রতি যে নৈতিকতা ও সততা, সবকিছুই খুব গুরুত্বপূর্ণ। এবং সে যাদের সঙ্গে যুক্ত তাদের সবার প্রতিও, আর কাঁচামাল সরবরাহকারী থেকে শুরু করে শেষ গ্রাহক পর্যন্ত সবার প্রতি, অথবা যে কোনো চ্যানেল পার্টনারের সঙ্গেও সে যুক্ত থাকুক না কেন, যার সঙ্গে সে লেনদেন করছে, আমাদের ভাষায় বলতে গেলে তাকে ব্যবহারিক হতে হবে, মানে তার আচরণ ভালো হওয়া উচিত। কারণ খারাপ মানুষের সঙ্গে ভালো ব্যবসা করা যায় না। তাই এটা কেবল তখনই বোঝা যায় প্রতিষ্ঠাতার সাথে দেখা করার পর, তার সাথে সময় কাটান। বিনিয়োগের আগে আমরা সব সময় ব্যবস্থাপনার সাথে অনেক সময় ব্যয় করি। তাহলে যখন আমরা আপনার সঙ্গে কথা বলছি, তখন আমরা সেই জ্ঞানও পাচ্ছি যা আপনি কার সঙ্গে কথা বলে অর্জন করেছেন। আমার মনে হয় সব শত ব্যবস্থাপনা। আমিও তাই আশা করি। মানে এটাই আমাকে আমার ইচ্ছেন্ত সাফল্য অর্জন করতে সাহায্য করেছে। মানে আমরা গত 5 বছরে 51% রকমের রিটার্ন দিতে পেরেছি। তাই আমাদের সঙ্গে যোগাযোগ রাখা সব ম্যানেজমেন্টকেই ধন্যবাদ। আর জানেন তো, তারা আসলে যা বলেছিল সেটাই বাস্তবে দেখিয়েছে, আর বাজার তাদের দারুণভাবে পুরস্কৃত করেছে। তাহলে চলুন আপনার এই অভিজ্ঞতা থেকে একটু কিছু শিখে নিই। আপনার মতে এখন যদি আপনাকে শুধু একটি ইন্ডাস্ট্রির নাম বলতে হয় যেটা আপনার কাছে সবচেয়ে সম্ভাবনাময় মনে হচ্ছে, সেটা কোনটা হবে? কারণ আপনি জানেন ট্রেন্ডস আর আমরা যে ইকোসিস্টেমে আছি তার জন্য সেই একটি ইন্ডাস্ট্রি কোনটা যেটার নাম আপনি বলতে চাইবেন? আমার মনে হয় ডেটা সেন্টার এমন একটা ক্ষেত্র যেখানে আগামী 3 থেকে 5 বছরে আমাদের দেশের যেই ধরনের চাহিদা তৈরি হবে সেটা অনেক বড় হবে। আর কিছু আইন আছে যেগুলো আগামী কয়েক বছরের মধ্যে পরিবর্তিত হতে চলেছে, যেখানে সরকার বলেছে দেশে তৈরি হওয়া সমস্ত ডেটা, ব্যক্তি বা কর্পোরেট যেই হোক, সেগুলো দেশেই সংরক্ষণ করতে হবে। তাহলে সেই ডেটা সংরক্ষণের জন্য যে পরিমাণ জায়গা লাগবে, এখন যা দরকার তার মাত্র 10%-এর জায়গা আছে। এখন শীর্ষ 3টি কোম্পানি আছে, যেমন আউস, গুগল আর মাইক্রোসফট। তাই ভবিষ্যতে আরো অনেক বেশি ডেটা সেন্টারের প্রয়োজন হবে।
আমি বলছি না যে কোনো নির্দিষ্ট কোম্পানি ভালো করবে, মানে আমি কোনো কোম্পানির নাম নিতে চাই না, কিন্তু ডেটা সেন্টার তৈরি করতে অনেক ধরনের আনুষঙ্গিক জিনিস লাগে, যেমন হার্ডওয়্যার থেকে শুরু করে তার কেবল, কুলিং সলিউশন, অনেক কিছুই দরকার হয়। তাই এদের মধ্যে যেখানেই দেখুন কোনো নির্দিষ্ট কোম্পানি এইসব যন্ত্রাংশ নিয়মিত সরবরাহ করার ক্ষেত্রে একটা শক্ত অবস্থান তৈরি করেছে। তাই আগামী 5 বছর ধরে এই টার্ম ব্যবহৃত হবে যেখানে দেশে সেই ডেটা সংরক্ষণের জন্য ডেটা সেন্টার তৈরি করতে হবে। কিন্তু কে ভালো করবে সেটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। তাই আমরা অনেক কোম্পানির সঙ্গে দেখা করছি যারা ডেটা সেন্টারের বিভিন্ন অংশে কাজ করছে, বুঝতেই পারছেন। আর আমরা আশা করি আমরা একজন বিজয় খুঁজে পাবো। ঠিক আছে, খুবই আকর্ষণীয়। কিন্তু সেই সম্প্রসারণটি রিয়েল এস্টেটেও হতে পারে, কারণ অভ্যন্তরীণ অবকাঠামোর বাইরেও একটি ডেটা সেন্টার স্থাপন করা বিশাল। যেমনটা বললাম, রিয়েল এস্টেট একটা অংশ, আর সেটা অনেকটা পণ্যের মতোই, যাকে অনেক রিয়েল এস্টেট কোম্পানি সেই জায়গাটি পেতে পারে। কিন্তু এমন কোনো কোম্পানি যারা শুধু নির্দিষ্ট কোনো অংশ সরবরাহে ফোকাস করছে, আর যেখানে সেই নির্দিষ্ট অংশের ঘাটতি হবে যে কোনো কারণেই হোক না কেন। কারণ ডেটা সেন্টার তৈরির পরিমাণ খুব বেশি হয়নি, আর 1 মেগাওয়াটের ডেটা সেন্টার তৈরি করতে অনেক টাকা লাগে। যদি একেবারে শুরু থেকে বানানো হয়, তাহলে যেই পরিমাণ টাকা দরকার এবং যেই পরিমাণ ডেটা সেন্টার স্পেস দরকার সেটা বিশাল। তাই বুঝতেই পারছেন অনেক কোম্পানি থাকবে, আর পাওয়ার হচ্ছে একটা বিশাল বিষয় যেটা 24 ঘন্টা চালু রাখার জন্য দরকার। কারণ ডেটা সেন্টার কখনোই বন্ধ হতে পারে না, আর ডেটা সেন্টার চালানোর জন্য যেই পরিমাণ বিদ্যুৎ দরকার সেটা বিশাল। তাই এটাও একটা দিক হতে পারে যেটা দেখা যেতে পারে। অনেক ক্যাবলিং, অনেক কুলিং সলিউশন লাগবে, কারণ তাপ হচ্ছে এমন একটা বিষয় যেটা ডেটা সেন্টারকে ধীর করে দেয় এবং অনেক দ্রুত ক্ষয় করে ফেলে। তাই কেউ যদি আরো ভালো কুলিং সলিউশন দিতে পারে সেটাও খরচ বাঁচাবে। তাই আমরা চেষ্টা করছি ভালো কোম্পানি খুঁজে বের করতে যারা এই সেক্টরে সার্ভিস দিচ্ছে। আমরা কয়েকজনের সঙ্গে দেখা করেছি এবং আরো কয়েকজনের সঙ্গে দেখা করছি। ঠিক আছে, ঠিক আছে, এটি এমন একটি খাত যা আমার মনে হয় 2030 সাল পর্যন্ত এর বিশাল বিশাল সুযোগ থাকবে। ডেটা সেন্টার আর তার আনুষঙ্গিক সেক্টর ছাড়া আর কোনো সেক্টর আছে যেটা নিয়ে আপনি কথা বলেছিলেন? তাই আমরা যে কোনো সেক্টর দেখি, সাধারণত আমরা সেটাতে আনুষঙ্গিক বা প্রক্সি হিসেবে ইনভেস্ট করার চেষ্টা করি, কারণ মূল কোম্পানিগুলো তো আগেই আবিষ্কৃত হয়ে গেছে। আমরা জানি কারা কারা ডেটা সেন্টার স্পেস দিচ্ছে। আমরা কিছু কোম্পানিকে চিনি যারা ডেটা সেন্টার তৈরি করছে, কিন্তু সেই আনুষঙ্গিক প্লেয়াররা যারা সামনে নেই ওদেরকেই আমরা টার্গেট করি, কারণ ওদের কাছে নিয়মিত অর্ডার থাকবে এবং অর্ডার বুক বাড়বে। ওরা সামনে নেই এবং ওরা ডেটা সেন্টার আগে থেকে বসানোর ঝুঁকি নিচ্ছে না। তাই বুঝতেই পারছেন প্রক্সি হিসেবে খেলা অনেক বেশি নিরাপদ এবং ভালো, আমার তাই মনে হয়। তাহলে হ্যাঁ, ডেটা সেন্টার ছাড়াও আরও 1-2টি ইন্ডাস্ট্রি আছে। যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমার মনে হয় হাসপাতালগুলো আবারও খুব ভালো করবে পুরো হেলথ কেয়ার সেক্টরই। কারণ ভারত এখন সবচেয়ে তরুণ প্রজন্ম, সবচেয়ে কম বয়সী জনসংখ্যা নিয়ে আছে। হ্যাঁ, বিশ্ব কিন্তু অনেক দ্রুত বয়স্ক হয়ে যাচ্ছে। তাই স্বাস্থ্যসেবার যে চাহিদা আছে সেটা বিশাল এক প্লাস পয়েন্ট। ভারত ছাড়া আমার মনে হয় বিশ্বের বেশিরভাগ জায়গায় এটা অনেকটাই অপ্রাপ্য বা খুবই ব্যয়বহুল। তাই এটাও একটা বিষয়। মেডিকেল ট্যুরিজম আরও বাড়বে এবং সেই দিক থেকে হেলথ কেয়ার ও হাসপাতালগুলো ভালো করবে। আর শিপ বিল্ডিং, এটাও আমার মনে হয় এমন একটা ক্ষেত্র যেখানে ভারত 100% আমদানির ওপর নির্ভরশীল। হ্যাঁ, আজকে আমরা কোনো জাহাজ তৈরি করছি না, তাই এটাও একটা জায়গা যেখানে সরকার কথা বলা শুরু করেছে, কিন্তু একবার নীতি তৈরি হলে তখন কে সেই খাতে প্রবেশ করবে। আর জানো, আবার আমরা আজকে কোম্পানিগুলোর দিকে তাকিয়ে আছি যাতে আমরা যদি আজ কিছু বিনিয়োগ করতে পারি যখন আসল নীতি আসবে এবং কোম্পানিটা ভালো করে। অস্ত্র ভান্ডার প্রস্তুত রাখো। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে তুমি যখন ইন্ডাস্ট্রি বেছে নাও তখন কি মার্কেট ক্যাপিটালাইজেশনের আকার কি তোমার সিদ্ধান্তে প্রভাব ফেলে? কারণ ভারতে তো অবশ্যই লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ আছে, আর বেশিরভাগই তো স্মল ক্যাপ। আর তুমি তো দেখছো আরো কোম্পানি নিজেদের তালিকাভুক্ত করছে। তাহলে তুমি কি কোম্পানির আকার মানে মার্কেট ক্যাপিটালাইজেশন নিয়ে নিরপেক্ষ, নাকি যতক্ষণ না সেটা ভালো ব্যবসা তুমি মার্কেট ক্যাপ নিয়ে ভাবো না?
তাহলে ওয়ালফোর্ড হোমসে আমরা 4টি স্ট্র্যাটেজি অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছি। প্রথম পি হলো প্রোমোগ্যার, দ্বিতীয়টি হলো পণ্য, তৃতীয়টি হলো লাভজনকতা, আর শেষটি হলো দাম। প্রথম পিটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আকারের জন্য বা ছোট কোম্পানিগুলোতে যেরকম অ্যাক্সেস পাওয়া যায় এবং ম্যানেজমেন্ট তোমার কথা শোনে, সেটা খুব বড় কোম্পানিতে হয় না। তাই আমরা এমন কোম্পানি দেখি যাদের মার্কেট ক্যাপ 1000 কোটি থেকে 10,000 কোটির মধ্যে, যেখানে আমরা শুধু প্রমোটার আর পুরো টিমের কাছ থেকে ব্যবসাটা বুঝতে পারি না, তাদের একটু সাহায্য করতে পারি। কারণ আমার মিউচুয়াল ফান্ড সেক্টরে 10 ডিসেম্বর বছরের অভিজ্ঞতা আছে। তাই আমরা তাদের গাইডও করি তারা কি করছে না এবং কি করা উচিত সে ব্যাপারে, যাতে তারা ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের জন্য উপযুক্ত হতে পারে। কারণ আজকের দিনে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যে পরিমাণ টাকা ম্যানেজ করে, সেটা লাখ কোটি টাকার ব্যাপার। তাই শেষ পর্যন্ত আপনাকেও সেখানে যেতে হবে। কিন্তু খুব বেশি কোম্পানি নেই যারা নির্দিষ্ট কিছু ডিসক্লোজার, সঠিক আইআর, সঠিক কনকল ইত্যাদি অনুসরণ করে। তাই এগুলো না করলে এই ইনস্টিটিউশনাল ইনভেস্টররা আসলে আপনাকে গুরুত্ব দেয় না। আমরা শুধু বিনিয়োগই করি না, তাদের গাইডও করি কিভাবে তারা একটি ইনস্টিটিউশনাল কোম্পানিতে রূপান্তরিত হতে পারে। আপনার কি মনে হয় এটাই কি আপনার ফার্মকে আলাদা করে তোলে? আর যেমন আপনি বললেন গত 5 বছরে 51%। তাই আমি এই চিন্তাধারাকেই প্রায় 100% কৃতিত্ব দেব, যেটা আমার প্রথম দিন থেকেই ছিল। কারণ আমি 10 বছর প্রপ সাইডে কাজ করেছি, যেখানে আমরা মাইক্রোক্যাপ আর স্মল ক্যাপে বিনিয়োগ করতাম। আর তারপর আমরা দেখতাম সেই কোম্পানিগুলো আসলে ইনস্টিটিউশন দ্বারা কিনে নেওয়া হচ্ছে। তাই আমি দেখেছি এখানে একটা ফাঁক আছে, যেখানে ওই কোম্পানিগুলো আসলে সঠিক পরামর্শ পাচ্ছে না। কি ধরনের কর্পোরেট গভর্নেন্স অনুসরণ করা উচিত, কি ধরনের তথ্য প্রকাশ করা উচিত, কি ধরনের মিটিং করা উচিত, কিভাবে সচেতনতা তৈরি করা উচিত, এসব বিষয়ে। তাই আমরা চেষ্টা করি যখন কোম্পানিগুলো আলোচনার বাইরে থাকে, তখনই তাদের চিহ্নিত করতে এবং তাদের সঠিক পথ দেখাতে। নিশ্চিতভাবেই ব্যবসাটা ভালো হতে হবে, প্রমোটারকে খুব ভালো হতে হবে, নৈতিকতা, সততা সবকিছু ঠিকঠাক থাকতে হবে। তাদেরকে সেখানে নিয়ে যেতে হলে, কারণ আমাদের একটা বিশ্বাসযোগ্যতা আছে যা আমরা এবং আমাদের পরিবার গত 30 বছরে গড়ে তুলেছি। তাই একবার আমরা নিশ্চিত হলে যে তাদের আচরণ আমাদের মতোই, যেখানে আমরা খুবই স্পষ্টবাদী এবং আমাদের কাজকর্মে পুরোপুরি স্বচ্ছ, তাই আমরা যদি সেই একই সংযোগ অনুভব করি, তাহলে আমরা পুরোপুরি এগিয়ে যাই এবং আমাদের নেটওয়ার্ক ব্যবহার করার জন্য তাদের সবরকমভাবে সাহায্য করি। অথবা জানেন তো, যেটাকে আজকের তরুণরা অ্যাকিউমেন বলে ডাকে। ভাইবটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত, তাই না? ঠিক আছে, চলুন ফার্মস নিয়ে পণ্য হিসেবে কথা বলি। আমি জানতে চাই এটা একজন বিনিয়োগকারীর বিনিয়োগ ঝুড়িতে কিভাবে মানিয়ে যায়। কারণ দেখুন, আপনার কাছে সরাসরি বিনিয়োগ আছে, স্পষ্টতই মিউচুয়াল ফান্ড আছে, ফার্মস একটি পণ্য, এফ আছে, আরও অনেক কিছু আছে। তাই আমি শুধু জানতে চাই একজন ব্যক্তিগত বিনিয়োগকারীর পোর্টফোলিওতে ফার্মস কিভাবে মানিয়ে যায়। আমি এই প্রশ্নটার উত্তর একটু ভিন্নভাবে দেব। আমি বলবো, প্রথমত, ভারতে এখনো ইকুইটি অ্যাসেট ক্লাস হিসেবে খুবই কম প্রবেশাধিকার রয়েছে। আজকে আমরা দেখি প্রায় 80-85% মানুষের টাকা রিয়েল এস্টেটে, 8-10% ফিক্সড ডিপোজিটে, আর মাত্র 5-7% টাকায় ইকুইটিতে বিনিয়োগ হয়েছে। তাই আমি মনে করি প্রথমত সবার জানা উচিত যে ইকুইটি হলো একটি নমনীয়, স্বচ্ছ এবং তুলনামূলকভাবে ভালো লাভজনক অ্যাসেট ক্লাস। তাহলে ব্যাপারটা হলো, যখন আপনি রিয়েল এস্টেট বা সোনায় বিনিয়োগ করেন, তখন আপনি জানেন আপনি সেটা কিনছেন এবং পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করছেন। আপনি সেটা 10, 15, 20 বছর ধরে রাখেন এবং আপনার মোট সম্পদের একটা বড় অংশই সেখানে বিনিয়োগ করেন। কিন্তু যখন আপনি ইকুইটিতে বিনিয়োগ করেন, তখন আপনি আপনার ডিসপোজেবল ইনকামের 0.5%, 1% মতো বিনিয়োগ করেন, আর তারপরও একই ধরনের রিটার্ন আশা করেন। তাই প্রথমত আমি চাই আরও বেশি মানুষ এটা বুঝুক। মিউচুয়াল ফান্ড হোক, পিএনএস হোক, এআইএফ হোক, যেটাই হোক না কেন, যার যেমন ঝুঁকি নেওয়ার মানসিকতা বা যেভাবে সুবিধা হয় সেটাই ঠিক আছে। কিন্তু আমি মনে করি ইকুইটিতে বিনিয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা এমন একটা অ্যাসেট ক্লাস যেখানে আপনি যদি দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করেন, যেমনটা আমরা আমাদের পরিবারে করেছি। 90-এর দশকে যখন আমার দাদা শুরু করলেন, তখন আমার বাবা টেক্সটাইল ব্যবসায় ছিলেন, কিন্তু আমার দাদা ইকুইটির দিকে ঝুঁকে পড়লেন।
এবং গত 30-35 বছর ধরে আমরা নিয়মিতভাবে বিনিয়োগ করে আসছি। এটা আমাদের দিয়েছে। মানে আমি বলতে পারি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আরো ভালো জীবনযাত্রা বা এক ধাপ উন্নত জীবনযাত্রা এনে দিয়েছে। তাই আমি মনে করি প্রতিটি পরিবারে যদি একজনও এটা শুরু করেন তাহলে সেটা পরবর্তী প্রজন্মের জন্য সম্পদ তৈরি করতে পারে। তাই আপনাকে নিয়মিতভাবে বিনিয়োগ চালিয়ে যেতে হবে। আমি বলছি না কোনো বিনিয়োগের পদ্ধতি সঠিক। আমি বলতে চাইছি আপনি একটি ফাইন্যান্স প্রোডাক্ট, একটি মিউচুয়াল ফান্ড, এমনকি একটি পোর্টফোলিও ম্যানেজার বেছে নিতে পারেন যেটি আপনার পছন্দের। কিন্তু যখন আপনি পিএমএস এর মতো বড় অঙ্কের বিনিয়োগ করেন তখন এটি সত্যিই গুরুত্বপূর্ণ। যেমনভাবে আমরা কোনো কোম্পানিতে যাওয়ার আগে গবেষণা করি, ঠিক সেই ধরনের গবেষণা আপনাকেও ঠিক তেমন গবেষণা করা উচিত যখন আপনি কোনো পোর্টফোলিও ম্যানেজারের সঙ্গে বিনিয়োগ করছেন। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনার টাকা কোথায় রাখছেন, কারণ এটা ছোট অঙ্কের টাকা নয়, ন্যূনতম 50 লাখ টাকা। তাই যখন আপনি কারো হাতে এত বড় অঙ্কের টাকা তুলে দিচ্ছেন তখন আপনাকেও কিছুটা নিজের দায়িত্ব পালন করতে হবে। যেমন তিনি কতদিন ধরে বাজারে আছেন, আপনি চাইলে গিয়ে দেখা করতে পারেন বা যে কোনো ধরনের যাচাই বাছাই আপনার করা উচিত। আপনি কি মনে করেন এটা একটা রেড ফ্ল্যাগ হবে? রেড ফ্ল্যাগ বলতে আমি বলতে চাই পোর্টফোলিও ম্যানেজার যদি সময় মতো আপনাকে স্টেটমেন্ট না দেন, অথবা যদি সে খুব বেশি মন্থন করে। আর আমি জানি না, মানে আমার মনে হয় না কোনো নির্দিষ্ট রেড ফ্ল্যাগ আছে, কিন্তু আপনাকে অবশ্যই নিজের যাচাই বাছাইটা করতে হবে। যেমন কোম্পানিটা আদৌ আছে কিনা, সঠিকভাবে লাইসেন্স আছে কিনা, এসব বিষয় যাচাই করা উচিত। আর আপনি জানেন কে কাস্টোডিয়ান এবং এইসব বিষয়গুলো ঠিকঠাক আছে কিনা, অন্তত এই চেকবক্সগুলো টিক দিয়ে নিন। ঠিক আছে, কিন্তু ইকুইটি মার্কেটের জগতের বাইরে জীবনের একটা ঝলক শেয়ার করুন। সকালাদ, আমি জানি আপনার পরিবার বড়, তাই আমি নিশ্চিত। হ্যাঁ, আমি সব কৃতিত্বই পরিবারকে দিই। মানে আমি খুব ছোটবেলায়, মাত্র 15 বছর বয়সে আমার মাকে হারিয়েছি। কিন্তু যৌথ পরিবারের জন্যই জানেন তো আমরা কিছুই টের পাইনি। আর তাই পরিবার নিয়ে সময় কাটানো একটা বিষয় যা জানেন তো আমরা সবসময় করি, কারণ এত মানুষ, এত জন্মদিন, এত বিবাহ বার্ষিকী, এত ঘুরতে যাওয়া হয়। এছাড়া আমার সিনেমা দেখতে ভালো লাগে, খেলাধুলা করতেও আমার ভালো লাগে। তো কখনো ক্রিকেট, কখনো ব্যাডমিন্টন খেলি। প্যাডেল নয়, সাম্প্রতিককালে সবাই দেখি প্যাডেল খেলছে। না, এখনো সেটা করা হয়নি, কিন্তু এ নিয়ে অনেক কিছু শুনেছি। ঠিক আছে, আচ্ছা, কেমন মিথ ভরা দিয়া, এটা সত্যিই খুব জ্ঞানবর্ধক আলোচনা ছিল। আপনার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনি জানেন গত 25-30 বছরের বিনিয়োগ থেকে আপনি যা শিখেছেন, আমি নিশ্চিত দর্শকরাও এখান থেকে অনেক কিছু শিখবেন। ধন্যবাদ মুবিনা। আর আমি আশা করি মানি টিভির সব দর্শকের জন্য আমি প্রাসঙ্গিক ছিলাম এবং তারা আমি যা বলেছি তার থেকে কিছুটা হলেও তারা গ্রহণ করতে পারবেন। আমি নিশ্চিত তারা পারবেই। এবং এর মধ্য দিয়েই শেষ হচ্ছে মার্কেট পিলার্স আনকাভার্ডের এই পর্ব। দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এমন আরও আকর্ষণীয় কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।